দেখো কাল রাতে যে ব্লাউজটা বানানো শুরু করেছিলাম সেই ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সামনাটা কিন্তু আমি পান গলা দিয়েছি সুন্দর করে, আর একদম সিম্পল রেখেছি, কোনো রকম কোনো কিছু করিনি। প্রিন্সেস কাট করে সামনে বোতাম দিয়ে কিন্তু ব্লাউজটা আমি বানিয়েছি একদমই নিজের মতন করে, আর অতি সাধারণভাবে ব্লাউজটা বানিয়েছি। আর হাতাটা গ্লাস হাতার মধ্যে রেখেছি, যদিও হাতাটাতে কাপড় জয়েন দিতে হয়েছে, তবুও ব্লাউজটা কিন্তু ভালোই হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আমি পরেও দেখেছি, একদম ফিটিংস এসেছে, কোনো দিকে কোনো প্রবলেম হয়নি। তো ব্লাউজটাও বানানো হয়ে গেছে আমার কমপ্লিট। তারপর আমি চলে আসলাম বিছানাপত্র পরিষ্কার করতে। আর আজ বাদে কাল কিন্তু পুজো, মানে কালকের দিন পরেই কিন্তু পুজো। কালকে সারাদিনে অনেক কাজ রয়েছে। তো আমি এখানে বিছানা তুলছি, ফ্যানটা চালিয়েছিলাম, আর মাও দেখো ঘরে চলে এসেছে ভুট্টার দানা ছাড়ানোর জন্য। তো মা আর আমি দুজনে মিলেই কথা বলছি, ভুট্টার দানা মা ছাড়াচ্ছে আর আমি বিছানাটা তুলছি। আমি বলছি দেখো তুমি যে বসলা কেমন দেখা যাচ্ছে। তো ভালো করে মা আবার ঠিকঠাক করে বসলো, বসে দানাগুলো ছাড়াচ্ছে সুন্দর করে, আমারও সুন্দর করে বিছানা তোলা হয়ে যাচ্ছে। আর এই যে বিছানা তুলছি, আর মাকে বলছিলাম তোমাকে দুদিন থেকে বলছি ইঁদুর মারার ওষুধটা দেওয়ার জন্য, কিন্তু দিচ্ছ না। ওই ওয়ালের ওপর দিয়ে ইঁদুর বেয়ে যায়, আর ওদিক থেকে মানে প্লাস্টারের যে কংক্রিটের ইসেগুলো থাকে ওইগুলো পড়ছে বিছানার মধ্যে এক সমানে। আর দেখো ফ্যানের নিচে বসেও কি পরিমাণ গরমে সবাই সেদ্ধ হয়ে যাচ্ছে। যেমন গরম আমার লাগছে তেমন মায়ের, মা তো রীতিমতো ঘামছে। মা ফ্যানের নিচে বসে থেকেও রীতিমতো ঘেমে যায়। তো দেখো বিছানাপত্র তুলে আমি তো ব্লাউজটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি, মেশিনটা ঢেকে রেখেছি, কিন্তু মেশিনের এই সাইডে কাপড় টুকরো সব কিছু রয়েছে, এগুলো এখনও পরিষ্কার করা হয়নি। তো এইগুলো এখন পরিষ্কার করব। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো দেখো কি বলে, বিছানার উপরে নাইটিটা ছিল, নাইটিটা ছিল বলতে নাইটিটা নতুন নাইটি আমি মামাদের বাড়ি গিয়ে পাশের এক মামার দোকান থেকে সেলাই করে এনেছিলাম। তো সেখানে আমি সিম্পলভাবে শুধু নিচটা কাটিয়ে সেলাই করে এনেছিলাম, আর কিন্তু গলাটা রয়েছিল। তো গলাটা আজকে আমি একটু ছোট করলাম, ছোট করে সাইডগুলো একদম বর্ডারগুলো সুন্দর করে সেলাই করে নিয়েছি, তাহলে নাইটি ছিঁড়ে গেলেও বর্ডার ছিঁড়বে না, মানে বর্ডারের যে কুচিগুলো থাকে ওইগুলো ছিঁড়বে না। নাইটি ছিঁড়ে যাবে তবুও কুচি খুলবে না, এরকমই হয়। তাহলে আমি নিজের সব নাইটিতে এরকম করেই নিই, নিজের বা দিদি যখন নিয়ে আসে তখন দিদিরগুলোতেও করে দিই, তাহলে কিন্তু নাইটি ছিঁড়ে গেলেও তোমার এই বর্ডারগুলো ছিঁড়বে না, এতটা শক্ত হয় আর মজবুত হয়। তো ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এই ঘরটাও পরিষ্কার করেছি, ওই ঘরটাও, মানে সবগুলো ঘরই পরিষ্কার করেছি। পরিষ্কার করে তারপর এখানে বসলাম, ঠাকুরের কিছু জিনিসপত্র, তারপর বাসন, তারপর ফুলের ঝুড়ি, তারপর ঠাকুরের কি বলে প্রসাদের কৌটো, সলতা রাখার কৌটো, এই সব কিছু নোংরা হয়েছে, এই সব কিছু এখন পরিষ্কার করার জন্য বসলাম। তো এই কৌটোটার মধ্যে চিড়ে আর খই রয়েছে মিশানো। তো মা যখন একাদশী করে তখন দরকার হয়, সে কারণে কিন্তু কৌটোটা আমি ধুয়ে রাখলাম আলাদা করেই, একদমই ওপর থেকে হালকা করে ধুয়ে রেখেছি। আর এই 3 তাকের ঝুড়িটা, এটার মধ্যেই আমি ঠাকুরের জিনিসগুলো রাখি। তো এই যে দেখো বাসন, এইগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর আবার রান্নাঘরে যেতে হবে মাকে একটু হেল্প করার জন্য। তো এই জিনিসগুলো আমি এখন পরিষ্কার করছি। আর এই যে প্রসাদ রাখার কৌটোগুলো, জানি না এইগুলো দিনে একবার করে ধরা হয় শুধু প্রসাদ বের করার জন্য, তবুও এইগুলো এতটা নোংরা কীভাবে হয়ে যায় আমি বুঝতেই পারি না। কালো কালো একটা দাগ হয়ে যায়, কীরকম একটা কি বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো এই সব জিনিসগুলো এখন পরিষ্কার করতে হচ্ছে। আর পেছনে দেখো ভুট্টার বস্তা সব কিছু রয়েছে, এগুলো কালকে ধরে এক সাইডে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো পরশুদিন যেহেতু পুজো, আর এই জিনিসগুলো একদমই এক সাইডে করে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সব কিছুই একটা দেখার ব্যাপার রয়েছে। তো আজকে আমি টুকটাক করে এই কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি। কালকে যেহেতু সরঞ্জাম যাবে পুজোর জন্য, কালকে অনেকটা চাপ হবে, কালকে অনেকগুলো কাজ থাকবে, অনেক রকমের ঝামেলা থাকবে। কালকে জামা কাপড়গুলোও কিছু ধুয়ে দিতে হবে, এই যেমন বিছানা চাদর টাদর সব কিছু। তো এই সব কিছু ধোয়া মোছা সব কিছু করতে করতে অনেকটা সময় লাগবে। আর এই যে কৌটোটা দেখো, যত পরিষ্কার করার চেষ্টা করছি কিন্তু পরিষ্কার হচ্ছে না, কৌটোটার গলার মধ্যে নোংরাগুলো লেগে আছে। তো এইগুলোকে এখন সুন্দর করে ডলে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করলে পরে কিন্তু কৌটোটা দেখতে অসাধারণ সুন্দর লাগে, মানে যখন পরিষ্কার হয়ে যায় তখন কৌটোটা খুব ভালো লাগে দেখতে, আর যখন একটু নোংরা হয় তখন আর কৌটোটার দিকে তাকানো যায় না।
তো গেল প্রসাদ রাখার কৌটো, আর এই হলো হচ্ছে সলতে রাখার কৌটো। এটার চারিদিকে কোনো নোংরা নেই, শুধু এটার ঢাকনাটার ওপরে এত পরিমাণ নোংরা কি বলবো। তো এখানে রয়েছে হচ্ছে দুটো সিঁদুরের কৌটো এক্সট্রা, তারপরে যে ফুলের সাজি সব কিছু, এই সব কিছু এখন কলপারে নিয়ে যেতে হবে মেজে মুজে। কলপারে নিয়ে ধুয়ে তারপর ঘরে এনে রাখতে হবে। তো আমি যেহেতু বারান্দায় বসেছি এগুলোকে নিয়ে, তো সব কিছু মাজতে মাজতে মোটামুটি সাদা হয়ে যাবে। কলপারে নিয়ে আবার সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়ে আসতে হবে, না হলে সাদা সাদা দাগ হয়ে থাকবে। তো এই বাসন মাজার এই একটা সমস্যা। তো দেখো সুন্দর করে আমি কিন্তু সব কিছু মেজে নিলাম, মেজে নিয়ে তারপর ধুয়ে মুছে ঘরে রেখে তারপর কিন্তু আমি এই রান্নাঘরে আসলাম মায়ের এখানে। দেখো রান্নাঘরের কৌটোও কিন্তু মা অনেকগুলো ধুয়ে নিয়েছে, কৌটোগুলো অনেক নোংরা হয়েছে। আর রান্নাঘরের জিনিস নোংরা হওয়ার আমাদের একটাই কারণ, তার কারণ হচ্ছে আমাদের উনানে রান্না হয়, সে কারণে কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস এত তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায়। তো বাবা বাজার থেকে টুকটাক সবজিগুলো নিয়ে এসেছে, যেগুলো নষ্ট হবার নয়, আর বাকিগুলো কালকে আনতে হবে। কালকে আমাদের বাড়ির পাশে আরেকটা বাজার রয়েছে, তো সেই বাজার থেকে নিয়ে আসবে। আর এই যে দেখো এই কচুর ডাঁড়িটা কীরকম বদমাশি কিন্তু আমিও করতে পারি, কিন্তু করি না সব সময়। এই বদমাশিগুলো এখন করলে সবাই বলে তুই কি এখনও বাচ্চা নাকি হ্যান ত্যান, তো সবার কথা শুনে তখন আর ইচ্ছে করে না। আর এই যে এরকম ছোটোখাটো বদমাশি যেগুলো বাচ্চামো একটা ভাব থাকে, ওগুলো কিন্তু আমিও করি। আর এই যে দেখো সবজি মোটামুটি অনেকগুলোই নিয়ে এসেছে। এই যে বেগুন, আলু, পটল সব কিছু এগুলো আমি তুললাম। আর বেগুনটা তোলা হয়নি, এই যে বেগুনটা প্লাস্টিকে। আর মা এদিকে তরকারি না উনানে কি বলে মশলা দিয়ে তরকারিটা কষাচ্ছে, তো সেটা আমার একদমই সহ্য হচ্ছে না। যখন আমার সর্দি লাগে তখন তরকারির গ্যাস নাকে গেলেই মনে হয় যেন প্রাণটা আমার বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণ হাঁচি হয়। তো দেখো সুন্দর করে কিন্তু সব জিনিস গোছানো হচ্ছে, আর এই সব কিছু গুছিয়ে তারপর কিন্তু বসবো খাওয়া দাওয়া করতে। আর এত খিদে পেয়েছে, সকালে খাওয়া হয়নি, সকালে শুধু ওই চা খাওয়া হয়েছিল, তারপর একটু কলা আর একটু মুড়ি খাওয়া হয়েছিল, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো ভাতের খিদেটা তো প্রচণ্ড পরিমাণে লেগেছে। আর আজকে আমি মাকে বলেছিলাম একটু কচু শাক বানানোর জন্য, দুদিন থেকে কচু শাক খাওয়ার জন্য খুব মন চাচ্ছে। তো মা দেখো কচু শাক বানিয়েছে, কচুর বড়া করেছে, সঙ্গে রয়েছে লেবু, আর সঙ্গে রয়েছে আলু আর পটলের ঝোল। আর কি লাগে বলো, দুপুরবেলা এই সুন্দর রেসিপি হয়ে গেলে। তো সুন্দর রেসিপি দিয়ে খেতে বসে গেছি, আমিও খেতে বসেছি, মাও খেতে বসেছে, বাবা কিন্তু খাওয়া হয়ে গেছে। বাবার যেহেতু বেশি খিদে পেয়েছিল বাবা আগে খেয়ে নিয়েছে, এখন আমি আর মা শুধু খেতে বসেছি। তো সুন্দর করে মা মেয়ে খেতে বসে গল্প করছি, এটা আমাদের রুটিন, সুন্দর করে খেতে বসে সবসময়ই গল্প করা। যখন মা না থাকে তখন খেতে গেলে আমার খুব অসুবিধা হয়, কারণ একা একা খেতে হয়, তখন গল্প করার মতো কেউ থাকে না। আর এই যে দেখো ভুট্টা, এগুলোর কথা আর কি বলবো, অল্প অল্প করে ভুট্টার দানা ছাড়ানো হচ্ছে, অল্প অল্প করে রোদে দেওয়া হচ্ছে, শুকনো হচ্ছে, মানে মুশকিল ব্যাপার একটা। হালকা হালকা করে এই কাজগুলো করতে হচ্ছে, যদিও সময় লাগছে অনেকটা পরিমাণ, তবুও অল্প অল্প করে করতে হচ্ছে। জানো তো এখন নিজেকে মাঝে মাঝে অপরাধীর মতন মনে হয়, কারণ কি কারণ হচ্ছে সবার জন্য এত করি, তবুও সবাই ভাবে কারোর জন্য কোনো কিছুই করলাম না। তো এত বছর থেকে এত কিছু করছি সবার জন্য নিজের কত শখ স্বপ্ন সব কিছু ত্যাগ করে দিচ্ছি, তবুও নাকি কারোর মনে হচ্ছে আমি কিছু করছি না, তাদের জন্য সময় দিচ্ছি না, কত রকমের কত প্রশ্ন। মানে জীবনটা একটা কি বলবো, আর এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বলার মতন কিচ্ছু নেই। সবার জন্য এত কিছু করেও যখন কিছুই করতে পারছি না, তখন আর বলার মতো কিছুই থাকছে না। এই যে এত চাপ, এত কিছু, সব দিক থেকে দেখো সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি। এদিকে বাড়ির কাজগুলো সব কিছু সামলাচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে, যদিও সব কিছু করার আমি এই কাজগুলো এখন করি যদি শুধুমাত্র বাড়িতে থাকি বলেই। পড়াশোনা করলে হয়তো করতাম না, পড়াশোনাটা যেহেতু আমার মানে বন্ধ হয়ে গেছে, আমি নিজে থেকেই বন্ধ দিয়েছি কিছুটা, মানে বেশি অর্ধেকটাই আমার হয়ে গেছিলো, আর অল্প একটুর জন্য আমি নিজে থেকেই বন্ধ দিয়েছি। আর এইদিকে দেখো বারান্দার সাইডে যে ঘুঘু পাখিটা এসেছে, এটা কিন্তু ছোট্ট বাচ্চা, খুব বেশি উঠতে পারছে না, ধরতে গেলেই শুধু উড়ে পালাচ্ছে। তো আমি 2-3বার চেষ্টা করেছি ধরার জন্য, কাল থেকে কয়েকবারই চেষ্টা করেছি ধরার জন্য, যদি একটু ধরতে পারতাম তাহলে একটু খেলা করে তারপর ছেড়ে দিতাম। তো ও কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে, আর আমি যখন জিনিসগুলো নিয়ে এসে উঠবো তখন ওকে দেখে কিন্তু আমার ভয়ই লেগে যাবে। আর এই যে দেখো মা এখান দিয়ে উঠছে, কিন্তু ও এখানেই ছিল, এই যে দেখো মাকে দেখে ওইখানে গিয়ে বসলো বলতে দাঁড়ালো। তো আমি ভাবছিলাম ও এখান থেকে নামবে উড়ে, কিন্তু নামতে সাহস পাচ্ছে না। তো আমি যখন আসবো তখন কিন্তু আমি ভয়ই পেয়ে যাব, কারণ হঠাৎ করেই দেখবো, আর এরকম করে দেখলে আমার খুব ভয় লাগে, কারণ সাপের মতো দেখা যায় অনেক সময়, সে কারণে কিন্তু আমার ভয় লেগে যায়।
তো আমি প্রথমে জিনিসগুলো মায়ের হাতে দিয়ে আসলাম, এখন এগুলো মায়ের হাতে দিলাম। আর এই যে এবার যেগুলো নিয়ে যাব এগুলো একদম ঘরে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে সুন্দর করে সবগুলো রেখে গুছিয়ে রেখে আসলাম, রেখে এসে উঠোনটা ঝাড় দিতে আসলাম। আজকে অনেকটা দেরি করেই স্নান হবে, তার কারণ হচ্ছে স্নান করে তারপর উঠোন ঝাড়ু দিতে ইচ্ছে করে না। তার স্নান করে বিকেলবেলা উঠোন ঝাড় দিতে গেলে সেই ঘেমে নিয়ে একসার অবস্থা হয়ে যায়, সে কারণে কিন্তু স্নান সেরে আর উঠোনটা ঝাড় দিতে ইচ্ছে করে না। তো দেখো আমি কিন্তু এখানে উঠোনটা ঝাড় দিচ্ছি আর মা দিদার সঙ্গে ফোনে কথা বলছে। তো দিদার সঙ্গে ফোনে কথা বলতে বলতে এদিকে আসবে ব্রাশ নিয়ে, এই যে কি বলে ঘরের যে ওয়ালের নিচগুলো রয়েছে ওগুলোতে শ্যাওলা ধরেছে। আমি ঝাড়ু দিয়ে কিছুটা তুলে দিয়েছি আর মাকে এই ব্রাশটা দিয়ে ঘষে তুলে দেবে। তো তুলুক, আমি বারবার না করছি যে তোমাকে করতে হবে না, আমি কালকে সকালে এগুলো করে দেব, এগুলো আর একটাও থাকবে না, ঝাড়ু দিলেই চলে যাবে বা অন্য কিছু দিয়ে একটা কিছু ইসে করে দিলেই চলে যাবে। কিন্তু কে শুনে কার কথা, ওই যে নিজের মতই নিজে যা ভালো বুঝবে তাই করবে। আর এদিকে গরমে তো একদম অস্থির অবস্থা হয়ে যাচ্ছে, ঘেমে নিয়ে একটা উঠোন ঝাড় দিতে এসে যদি এত পরিমাণ গরম লাগে তাহলে কিভাবে থাকা যায় বলো তো। একটা উঠোন ঝাড় দিতে আসলে মোটামুটি 10 মিনিট মতন সময় লাগে আমাদের, আর এই 10 মিনিটে অবস্থা একদম কাহিল হয়ে যায়। তারপর স্নান না করলে আর কোনোভাবেই থাকা যায় না। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো ঠাকুর ঘরে পুজো দিতে তো এসেছি, আর যে দেখো এই যে আমার হাতে যে চাকুটা, এই চাকুটা কিন্তু আমি সেদিন এনেছিলাম। আর চাকুটাতে এত ধার, কি বলবো, চাকুটা এত সুন্দর দেখতেও, যে এতটা সুন্দর, আমার এতটা ভালো লাগে চাকুটা, সে কারণে কিন্তু এনেছি চাকুটা। তো চাকু থালা আর ওই যে কি বলে ঘর মোছার ডানটা, ওগুলো একসঙ্গে এনেছিলাম। আর এই যে দেখো চাকুটা তোমাদেরকে আমি দেখালাম কত সুন্দর। তো একটা ইসে দিতেই নকুলদানার প্যাকেটটা কেটে গেল, আর নকুলদানাগুলো যে রাখবো সে কারণে কিন্তু কৌটোটা শুকোয়নি। তো কৌটোটাতে রাখতে পারছি না, প্লাস্টিকে বেঁধে আমি এক্সট্রা করে রেখে দিয়েছি। কালকে কৌটোটা শুকিয়ে গেলে তারপর কৌটোতে ভরে রাখবো। তো ধূপকাঠিও জ্বালানো হয়ে গেল, প্রদীপও জ্বালানো হয়ে গেছে। আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিতে, সেই কারণে আমি অনেকগুলো ফুল তুলিনি, কারণ অনেকগুলো ফুল তুললে এখন অনেকগুলো ফুল কি মজে মজে যাচ্ছে, তো সে কারণে অনেকগুলো ফুল তুলিনি। তো পুজো দেওয়া আমার হয়ে গেল। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই পাশে থেকো সাথে থেকো, এতটুকুই চাওয়া। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে, আজকের মতো এখানেই টাটা।